নীল চিরকুট পর্ব ৪৪। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। সকালে ঘুম থেকে উঠে যথারীতি অনন্তকে পাশে পেল না নীরা। নীরা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। আজও ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে তার। কোনোরকম চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে উঁকি দিল নীরা। জাহানারা রান্নায় ব্যস্ত, চোখ মুখ থমথমে গম্ভীর। নীরা ভয়ে ভয়ে রান্নাঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। মিহিকণ্ঠে বলল, আর কিছু রান্না করবেন মা? আমি করে দিই। জাহানারার উত্তর দিলেন না। থমথমে মুখে কড়াইয়ের খুন্তি চালাতে লাগলেন। নীরা জাহানারার উত্তরের আশায় কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। যখন বুঝলো জাহানারার উত্তর দেবে না, তখনই নিজ উদ্যোগেই পাশে রাখা গামলায় সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে হাত বাড়ালো। জাহানারা এবারও কিছু বললেন না। দুইটা ডিমের খোসা ছাড়ানো শেষ হতেই আক্রোশ নিয়ে বলে উঠলেন জাহানারা, রাতে ভাত খাওনি কেন? টেবিলের উপর খাবার বেড়ে রেখেছিলাম দেখোনি? আমি একা মানুষ, কত দিকে তাকাবো? সবাইকে তো আর তুলে তুলে খাইয়ে দেওয়া সম্ভব নয়। এটা তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। অত আরাম চাইলে তো চলবে না। নিজের খাবার নিজের হাত দিয়েই তুলে খেতে হবে। অত আদিক্ষেতা আমি করতে পারি না। নীরা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম মা। জাহানারা বিরক্ত চোখে তাকালেন। তরকারির কড়াটা নামিয়ে রেখে বললেন, না খেয়ে ঘুমাবে কেন? নিজের খাওয়ার কথাও মনে থাকে না? খাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে আমায়? মানুষ ছেলে বিয়ে করার শেষ বয়সে আরাম করার জন্য, আর আমার কপাল দেখো। এটুকু বলে থামলেন জাহানারা। চুলোয় নতুন কড়াই চড়াতে চড়াতে গজগজ করতে লাগলেন। শ্বশুরবাড়ি এসে একদিনেই শুকিয়ে চিমসে লেগে যাচ্ছ। না খেয়ে থেকে বোঝাতে চাও আমরা তোমাকে খাবার দাবার দিই না? নীরা উত্তর দিল না, মাথা নুইয়ে নিজের কাজে মন দিল। জাহানারা নীরার হাতের গামলাটা এক ঝটকায় টেনে নিয়ে বললেন, ভাত তরকারি হয়েছে, নিজ হাতে বেড়ে খেয়ে নাও, নাকি বেড়ে হাতে তুলে দেওয়া লাগবে? নীরা মিহি কণ্ঠে বলল, কাজটুকু শেষ, প্রায় শেষ করে পরে খাই। জাহানারা ধমকে উঠলেন, সকাল 9টায় ঘুম থেকে উঠে কাজ দেখাও? অতটুকু সাহস তোমার না করলেও চলবে। হাত দুটো এখনো অচল হয়ে যায়নি। যতদিন বেঁচে আছি খাটিয়ে মারো। ছেলের বউ বলে কথা, শ্বশুরবাড়িতে বেতের আগায় না রাখলে চলবে নাকি? নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে খেতে গেল। নীরাকে তাড়াহুড়ো করে খেতে দেখে আবারও ধমকাধমকি করলেন জাহানারা। নীরা খাওয়া দাওয়া শেষ করে নিজ উদ্যোগেই থালা বাসন পরিষ্কার করতে নেমে গেল। অনন্ত যখন বাড়ি ফিরল তখন 10টা কি 10:30 বাজে। আনিমুল সাহেব খাবার টেবিলে বসে পত্রিকা পড়ছেন। অয়ন ডালে ভিজিয়ে পরোটা খাচ্ছে। অনন্ত একটা চেয়ার টেনে বসে অয়নের উদ্দেশ্যে বললেন, অয়ু, তোর ভাবিকে গিয়ে রেডি হতে বল, 11:30টায় ক্লাস আছে, আমার সাথে ভার্সিটি যাবে। অয়ন বাবার ফোনে মগ্ন ছিল। ভাইয়ের কথায় বিরক্ত চোখে তাকালো। এটুকু তো তুমি বলতে পারো। নীরা আপু, থুকু, ভাবি তো রান্নাঘরেই আছে। অনন্ত চোখ লাল করে বলল, তুই যাবি নাকি ঠাটিয়ে চড় লাগাবো? অয়ন মুখ ভার করে উঠে দাঁড়ালো। আধ খাওয়া পরোটা হাতে তুলে নিয়ে বলল, নীরাপুর বিয়েটাও আমার সাথে দিয়ে দিতে হয়, সব কাজ তো আমাকে দিয়েই করাও। কথাটা বলে বাবার দিকে তাকাতেই আতঙ্কে সাদা হয়ে গেল অয়ন। বাবার রক্তচক্ষু দেখে মুখটা পাংশুটে হয়ে গেল তার। একটা শুকনো ঢোক গিলে নিজের জায়গাটা থেকে সরে দাঁড়ালো। জাহানারা স্বামীকে চা দিচ্ছেন। অনন্তর কথাটা কানে যেতেই বললেন, নীরার ভার্সিটি যাওয়ার কি দরকার? বিয়ে যখন হয়েই গিয়েছে তখন পড়াশোনা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। তোর বইয়ের পড়াশোনার বহুত হয়েছে, আর লাগবে না। অনন্ত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আমারও বিয়ে হয়ে গেছে আম্মা। বিয়ের পর আমি পড়তে পারলে নীরা কেন পারবে না? পড়াশোনার কমপ্লিট করা ওর ইচ্ছে, আর ওর পড়াশোনা কমপ্লিট করানোর দায়িত্ব আমার। বিয়ের সময় পড়াশোনা করাবো না বলে কোনো শর্ত দিইনি আম্মা। জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দিসনি তো কি হয়েছে, এখন দিবি। 3 জনের পড়াশোনার খরচ টানার সামর্থ্য আছে নাকি তোর আব্বার? সংসারের বাদ বাকি খরচ সব কি জানিস না? সংসারের একজন এক্সট্রা মানুষ পালাও বহুত খরচ বিষয়। খাওয়া দাওয়া, জামা কাপড়, এখন আবার পড়াশোনা। অনন্ত বুঝলো যুক্তিগুলো একান্তই আব্বার। যুক্তিগুলো খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেওয়া হয়েছে আম্মার মগজে। অনন্ত ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে চিন্তা করতে হবে না আম্মা। বিয়ে করার আগেই তো বলেছিলাম আমার স্ত্রী, খাওয়া পড়া, পড়াশোনা সব কিছু দায়িত্ব আমার। ওর জন্য আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না। জাহানারা চোখ কপালে তুলে বললেন, তোর দায়িত্ব?
তুই কোথায় পাবি অত টাকা? বাচ্চা একটা ছেলে, চাকরি বাকরিও করিস না। আমি ব্যবসা করে নিব। আমিনুল সাহেব খবরের কাগজটা ভাঁজ করে রেখে চায়ের কাপে চুমুক দিলেন। তাচ্ছিল্য নিয়ে বললেন, তোমার ছেলে এখন বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে পড়াশোনা ছেড়ে বাসের কন্ডাক্টরের চাকরি নেবে নাকি? জিজ্ঞেস করো তো জাহানারা। অনন্ত খাওয়া ছেড়ে আনিমুল সাহেবের দিকে তাকালো। পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে উঠে গেল। মাথায় হাজারো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে তার। কিভাবে কি ম্যানেজ করবে কিছু বুঝতে পারছে না। গত 2 দিন রাত দিন খুঁজেও কোনো টিউশনি পাওয়া যায়নি। আপাতত 1-2টা টিউশনি পেলেও চলে যেত অনন্তর। আপাতত নীরার প্রয়োজনটুকু তো মিটত। কথাগুলো ভাবতে ভাবতেই রুমে গিয়ে শার্ট খুললো অনন্ত। আলমারি থেকে আরেকটা শার্ট বের করে পরতে নিতেই চোখ আটকে গেল আয়নায়। কুঞ্চিত কপালটা আরও খানিকটা কুঁচকে গেল। অনন্তর কাঁধের বাম পাশের থাকা ট্যাটুটা বিদ্যুতের আলোয় ঝলমল করে ধরা দিচ্ছে আয়নায়। প্রায় 3 বছর আগে কাঁধের কাছে এন লিখে ট্যাটু করিয়েছিলেন অনন্ত। অনন্ত দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলার টেনে ঢেকে ফেলল কাঁধ। নীরার জন্য এমন অনেক পাগলামোই করেছে অনন্ত। তখন বড্ড ছেলে মানুষ ছিল সে। বয়স আর কত হবে তখন, 20 অথবা 21। অনন্ত এখনও ছেলে মানুষ আছে। বয়স হিসেবে 2-3 বছর বৃদ্ধি পেয়েছে এই যা। কিন্তু এই 2-3 বছর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে নীরার অবহেলার ধরন, সেই সাথে পরিবর্তন হয়েছে অনন্ত। দীর্ঘ এই অবহেলার জ্বালা মেটাতে যখন আগাগোড়া পরিবর্তন হতে চাইল অনন্ত, সামলে নিতে চাইল জীবন, প্রাণ ভরে একটু শ্বাস নিতে চাইল, ঠিক তখনই রিসাইকেলের মতো আবারও জীবনের সাথে লেপ্টে গেল নীরা। অনন্ত দীর্ঘশ্বাস ফেলে বাইকের চাবিটা তুলে নিল হাতে। নীরা দরজার কাছেই দাঁড়িয়েছিল। অনন্ত হয়তো খেয়ালই করলো না তাকে। বাইরে গিয়ে অয়নকে দিয়ে নীরাকে ডাকতে পাঠালো অনন্ত। নীরা ঢিপ ঢিপ করে বাজতে থাকা হৃৎপিণ্ড নিয়ে অনন্তর বাইকে গিয়ে বসলো। অনন্তর কাঁধে হাত রাখতে ভিন্ন এক অস্বস্তিতে কাটা হয়ে রইল মন। ধানমন্ডি থেকে শাহবাগ পুরোটা রাস্তা নিশ্চুপ কাটলো তাদের। ভার্সিটির সামনে এসে নীরা বাইক থেকে নামতেই একটা 500 টাকার নোট এগিয়ে দিল অনন্ত। নীরা অবাক চোখে তাকালো। সংকুচিত মনে নোটটা হাতে নিয়ে অনন্তর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অনন্ত বাইকে স্টার্ট দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলল, হাত খরচের টাকা। কথাটুকু বলে মুহূর্তেই বাইক নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে গেল অনন্ত। নীরা ফ্যালফ্যাল চোখে অনন্ত যাওয়ার দিকে চেয়ে রইল। হাত পা শিরশির করে উঠল অদ্ভুত অচেনা এক অনুভূতিতে। শরতের মাঝামাঝি, অবহেলায় হালকা শুষ্ক ভাব, ভ্যাবসা গরম, জ্যাম আর ধুলোবালির সাথে নিরন্তর যুদ্ধ করে বাস যখন রাজেন্দ্রপুর এসে থামল তখন ঘড়িতে 12টা বাজে। মাথার উপর দগদগ করে জ্বলছে সূর্য। নাদিমের মাথা ভর্তি চুল তখন ধুলোয় ধূসর। পরনের গোলাপি শার্ট, কালো প্যান্টের ধুলোবালির পাতলা আস্তরণ। নাদিম বাস থেকে নেমে ডান হাতের কবজির পরা ঘড়ির দিকে তাকালো। ঘড়ির স্বচ্ছ কাঁচটি ঘোলা হয়ে এসেছে মিহির ধুলোয়। প্যান্টের গায়ে ঘড়িটা ঘষে কাঁচ পরিষ্কার করলো নাদিম। চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালো। পকেট থেকে কাগজের ছোট্ট টুকরোটা বের করে ঠিকানা দেখল। দ্বিতীয় গন্তব্য বাংলা বাজার। অটোরিকশায় বাংলা বাজার পৌঁছানোর পর যেন দিশেহারা হয়ে পড়ল নাদিম। খা দুপুরে দোকানদারের অধিকাংশই ফাঁকা, নিস্তব্ধ। নাদিম বেশ কয়েকটি দোকান খোঁজ নিয়েও কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেল না। দোকানের সবাই প্রায় নতুন কর্মচারী, স্থানীয় বাসিন্দাদের খুবই একটা চেনে না। নাদিম ক্লান্ত হয়ে একটি চায়ের দোকানে গিয়ে বসল। 1 কাপ চা খেয়ে মধ্যবয়স্ক দোকানদারকে জিজ্ঞেস করতেন। চাওয়ালা চোখ ছোট ছোট করে বলল, মকবুল ওয়াহেদ চৌধুরী আবার কেডা? এই নাম তো কাউরে চিনি না ভাই সাব। নাদিমের ভুজোড়া বিরক্তিতে ত্রিভুজাকার রূপ ধারণ করলো। কপাল কুঁচকে বলল, আপনারে দেইখা তো স্থানীয় মানুষই মনে হইতেছে চাচা। কয় বছর আছেন এই এলাকায়? দোকানদার দ্রুত হাসে চা ছাকতে ছাকতে বলল, জন্মের পর থাইকাই তো এইখানে আছি ভাই সাব। তাহলে তো মকবুল ওয়াহেদ চৌধুরীকে চেনার কথা। শুনেছি ওনার বড় বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এলাকায়। গাজীপুরে নাকি রিসর্টও আছে। তারপরও স্থানীয় মানুষ চেনেন না কেন? দোকানদার নাদিমের মুখের দিকে তাকিয়ে খানিক ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ আনমনা বসে থেকে বলল, আপনি কি মুকুল ভাইয়ের কথা জিগাইতেছেন নাকি ভাই সাব? নাদিমের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেল। মুকুল ভাই? এই মুকুল ভাইয়ের কাহিনীটা কি?
বড় মামার ভাষ্যমতে মিষ্টিকে মকবুল ওয়াহেদ চৌধুরী নামক এক ধনাঢ্য ব্যক্তির কাছে 10 লক্ষ টাকায় বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কাগজে লেখা ঠিকানাও তার। তা এর মাঝে মুকুল ভাই নামক ব্যক্তির এন্ট্রি কিভাবে হলো বোঝা যাচ্ছে না। নাদিমকে চুপ থাকতে দেখে দোকানদার নিউজ উদ্বেগে বললেন, স্থানীয় বাসিন্দার মধ্যে মুকুল ভাই বিরাট ধনী মানুষ, গার্মেন্টস কারখানা আছে, শুনেছি বড়লোকি হোটেলও নাকি আছে 2-1টা। ভাইজানের বাড়ি বাজার থাইকা 10 মিনিটের রাস্তা, রিক্সা লইয়া চইলা যান। মুকুল ভাইয়ের বাড়ি বেবাকেই চিনে। মুকুল ভাইয়ের বাড়ি যামু কইলেই দিয়া আইব। নাদিম জবাব দিল না। কপালে শুষ্ক ভাঁজ ফেলে কিছু একটা ভাবলো। আরও 1 কাপ চা খেয়ে মুকুল ভাইয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। রিক্সাওয়ালা যখন নাদিমকে মুকুল ভাইয়ের বিশাল বাড়িটির সামনে পৌঁছে দিল তখন ঘড়িতে 1:45 বাজে। মাথার উপর ঝাঁঝা করছে স্বর্ণালী রোদ। ঘেমে নিয়ে একাকার নাদিমকে গেটে দেখে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে বহু খসরত করতে হলো। তাকে যে বসার ঘরে বসতে দেওয়া হলো তার সাজসজ্জা আলিশান। ছিমছাম সবুজ গালিচা বিছানো মেঝে, ঝকঝকে দামি আসবাব। সেই আলিশান বিলাসিতার মোড়ে বসার ঘরে বসে থেকে জীবনে প্রথমবারের মতো নাদিম উপলব্ধি করল মিষ্টি নামক মেয়েটির জন্য তার চিন্তা হচ্ছে। 7-8 বছর আগে যে মেয়েকে টাকার বিনিময়ে কিনে আনা হয়েছে তার সাথে কীরকম আচরণ করা হতে পারে ভেবেই তার গা শিউরে উঠছে। বারবার জানতে ইচ্ছে করছে মেয়েটা কি আদেও বেঁচে আছে। নাদিমের শুষ্ক চিন্তার মাঝেই সুপ্ত মানবের আবির্ভাব ঘটল। মনের গহীন থেকে তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল, তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ নাদিম, তোমার মাঝে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। এই মেয়েটির জন্য এত চিন্তা তোমার মানাই না। কেন করছো এত হাহাকার? নাদিম চমকে উঠে বলল, হাহাকার করছি? অবশ্যই করছো। বোনের জন্য হাহাকার করা খারাপ তো কিছু নয়। মিষ্টি আমার ছোট বোন। সুপ্ত মানব আক্রোশ নিয়ে বলল, বাজে কথা। মিষ্টি কখনোই তোমার বোন নয়, সে তোমার দুর্দশার কারণ, তোমার মায়ের দুঃখের কারণ। কেন ভুলে যাচ্ছ বারবার? ফিরে যাও, ছেড়ে দাও তার পিছু। অতীত ঘেটে কি লাভ? ভালো আছো, ভালো থাকো। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার সত্যি মনে হয় মিষ্টির সকল দুর্দশার কারণ? কারোর পক্ষে কারোর দুর্দশার কারণ হওয়া কি আদৌ সম্ভব? ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। মানুষের পক্ষে হয়তো ভাগ্যের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তুমি বলতে চাইছো তোমাকে ঠকানো হয়নি? হয়েছে, কিন্তু তার জন্য মিষ্টি দায়ী হতে পারে না। সেও ঠকেছে, তাকেও ঠকানো হয়েছে, হয়তো আমার থেকেও বেশি। নাদিমের কথায় প্রতিউত্তর এলো না। আর আগেই বিশাল লম্বা স্বাস্থ্যবান এক ভদ্রলোক নাদিমের সামনে সোফায় এসে বসলো। লোকটি লম্বায় 6 ফুটের কাছাকাছি, থলথলে শরীরে হলুদ রঙের পাঞ্জাবি, পরনে ধবধবে সাদা লুঙ্গি, পান খেয়ে ঠোঁট দুটো টকটকে লাল, তির্যক নাকের নিচে মাঝারি আকারের তিল। নাদিম সরাসরি ভদ্রলোকের দিকে তাকালো। লোকটি ভ্রু কুঁচকে নাদিমকে দেখে নিয়ে বললেন, তুমি কে? আমার সাথে দেখা করতে চাওয়ার কারণ কি? কম কথাই উত্তর দাও, বেশি কথা আমার পছন্দ নয়। নাদিম ছোট একটা শ্বাস টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করল, আপনার নাম মকবুল ওয়াহেদ চৌধুরী? লোকটি তির্যক দৃষ্টি মেলে বললেন, হ্যাঁ, কেন? প্রায় 7-8 বছর আগে ময়মনসিংহের একটা এতিমখানা থেকে 8 বছরের একটা বাচ্চাকে কিনে এনেছিলেন আপনি। মেয়েটির নাম ছিল মিষ্টি, চিনেন তাকে? মকবুল সাহেবের মুখ মুহূর্তেই থমথমে রূপ ধারণ করলো। চোয়াল শক্ত করে নাদিমের দিকে চেয়ে রইলেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কে? নাদিম হেসে বলল, আপনি বোধহয় উত্তেজিত হয়ে পড়ছেন। অযথা ঘাবড়াবেন না, আমি আহামরি কেউ নই। আমার নাম নাদিম হোসেন, সম্পর্কে মিষ্টির ভাই। আমি মিষ্টির সাথে দেখা করতে চাই, ওর সাথে দেখা করে কথা বলবো। এটা কি সম্ভব? মকবুল সাহেব আগের মতোই নিশ্চুপ বসে আছেন, দৃষ্টি তীক্ষ্ণ ও ধারালো। যা বিক্রি করে দিয়েছেন তার প্রতি হঠাৎ এত উৎকণ্ঠা? বিকৃত জিনিস মাত্রই বিকৃত, জানো না? মিষ্টি মানুষ হোক বা বস্তু, আমি তাকে নগদ টাকা দিয়ে কিনেছি। অযথা ঝামেলা না বাড়িয়ে নিজের চরকায় তেল দাও। নাদিম মকবুল সাহেবের থেকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কথায় একটু ভুল আছে মকবুল সাহেব। মিষ্টিকে আমি বিক্রি করিনি, বিক্রি করেছেন অন্য কেউ। মিষ্টির এই মালিকানা বদলের রহস্য আমার অজানা। তবে আমি মিষ্টিকে ফিরিয়ে নিতে আসিনি, আমি শুধু ওর সাথে দেখা করব, 2-1টা কথা বলবো, তারপর চলে যাব। নাদিমের কণ্ঠে কিছু একটা ছিল। মকবুল সাহেব খানিক শান্ত হলেন। নাদিমকে আবার অবাক করে দিয়ে একজন কাজের লোককে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোমার আপামনিকে ডেকে আনো তো, শামসুল।
চাকর শ্রেণীর লোকটি মাথা হেলিয়ে সরে যেতেই মকবুল সাহেব চোখ মুখ শক্ত করে তাকালেন, শাসনের মতো করে আঙুল উঁচালেন, হিংস্র চোখে চেয়ে বললেন, এই বাড়ি শেষ, এই এলাকায় ফিরে আসার সাহস করবেন না আর। এরপর তোমাকে এই এলাকায় দেখলে কেটে ফেলে দেব। নাদিমের মাঝে কোনো ভাব আবেগ দেখা গেল না। রক্ত কণিকাগুলো উত্তেজিত হয়ে উঠল, হৃৎপিণ্ডটা ঢিপঢিপ করছে। তবে মিষ্টি বেঁচে আছে? বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো 16-17 বছরের এক যুবতী। গায়ের রং মিষ্টি শ্যামলা, মুখের গড়নে অদিবেগ অবয়ব স্পষ্ট। মিষ্টির অবনত মুখটির দিকে চেয়ে বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল তার। হাত পায়ের শিরায় টান পড়ল। মেয়েটি ঠিক বাবার মতো দেখতে হয়েছে। নাদিমের চেহারা বাবার ছাপ অল্প, মায়ের ছাপ বেশি। নাদিমের থিতিয়ে থাকা রাগটা ফুঁসে উঠতেই চাইল। পুরো পৃথিবী ছাড়খাড় করে দেওয়ার অদম্য ইচ্ছেই খ্যাপাটে হয়ে উঠল মন। কিন্তু মিষ্টি নামের মেয়েটা যখন বড় বড় চোখ মেলে নাদিমের দিকে তাকালো, ঠিক তখনই শান্ত হয়ে এলো নাদিমের মস্তিষ্ক। টলমলে নিষ্পাপ সেই চাহনির সামনে নাদিমের সকল বিস্তৃষ্টা যেন থিতিয়ে গেল। ফনাতলা রাগটা মাথা নুইয়ে শান্ত হয়ে পড়ে রইল বুকের এক কোণায়। দুই জোড়া চোখ চুপচাপ চেয়ে রইল প্রায় অনেকক্ষণ। মকবুল সাহেব মিষ্টিকে সোফায় বসতে বললেন। মিষ্টি বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসল। মুখোমুখি সোফায় বসে থাকা যুবতী মেয়েটি সারা গায়ে সদ্য যৌবনের চঞ্চলতা, আনত মুখটিতে এক রাজ্য মায়া। সেই মায়াবী মুখটির দিকে চেয়ে নাদিমের হঠাৎই মনে হলো, মিষ্টি শব্দটা বোধহয় কোনো এককালে এই মেয়েটির জন্য সৃষ্টি করেছিলেন বিধাতা। মিষ্টি নামটি রেখেছিলেন বাবা। নাদিমের তখন 7 বছর বয়স। এমনই এক গোধূলি বিকেলে মায়ের নামের সাথে মিলিয়ে বাচ্চা মেয়েটির নাম রেখে ফেললেন মিষ্টি। মলি থেকে মিষ্টি। মা খুব চটপট করেছিলেন সেদিন। ছোট্ট মিষ্টিকে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। বাবা বারান্দায় বসে গম্ভীর মুখে পুরো ব্যাপারটা দেখলেন, অথচ উঠে এলেন না, উচ্চবাচ্য করলেন না। বাবার চেহারা এখন আর মনে নেই নাদিমের, কিন্তু সেই তারস্তরে কান্নাটা মাঝে মাঝে কানে ভাসে। এখনো কত জীবন্ত সেই কান্না। নাদিমের ভাবনার মাঝেই বসার ঘর থেকে উঠে গেলেন মকবুল সাহেব। নাদিম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও মিষ্টির দিকে তাকালো। মিষ্টি উৎসুক চোখে চেয়ে আছে। বড় বড় চোখ দুটো চিকচিক করছে কৌতূহল। সত্যিই কি কৌতূহল নাকি টলমলে জল? নাদিম হাতের ইশারায় মিষ্টিকে ডাকলো, বলল, এদিকে এসো। মিষ্টি ইতস্তত পায়ে এগিয়ে গিয়ে নাদিমের পাশে বসলো। নাদিম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন ক্লাসে পড়ো? মিষ্টি জবাব দিল না। নাদিমের দিকে নির্নিমেষ চেয়ে থেকে বলল, তুমি আমার ভাইয়া? নাদিমের বুকের কোথাও একটা চাপা যন্ত্রণা খেলে গেল। বলতে ইচ্ছে হলো, না, আমি তোমার কেউ না, কিন্তু বলা হলো না। মিষ্টি বলা ভাইয়া শব্দটা হৃৎপিণ্ডের সাথে সমান তালে লাফাতে লাগলো পুরো বুক জুড়ে। নাদিমের উত্তর না পেয়ে মিষ্টি নিজে থেকেই কথা বলল। তার মিহি কণ্ঠে খেলে গেল রাজ্যের অস্বস্তি। আমার ভাইয়ার গালে তিল ছিল, তোমারও আছে। এই দেখো, আমারও আছে। তুমি আমার ভাইয়া না? নাদিম চোখ উঠিয়ে মিষ্টির বাম গালে তাকালো। একই জায়গায় আদিবেরও তিল ছিল। নাদিম ডান হাতে ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো। কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর মৃদু কণ্ঠে বলল, তোমার আমাকে মনে আছে? মিষ্টি মাথা নাড়ে, তারপর খুব অসহায় কণ্ঠে বলল, তুমি আমায় পছন্দ করো না? না, কেন করো না? কি করেছি আমি? নাদিমের ভেতরটা টলটল করে উঠল। এই বিশ্রী পৃথিবীর সব অশ্লীল কপটটাকে ঠেলে দিয়ে ছোট্ট একটি বোন বিশাল অভিমানের ঝুড়ি নিয়ে ভাইয়ের দিকে প্রশ্ন ছুড়ল। নাদিমের মনে হলো সেই প্রশ্নটা নাদিমের ভেতরটাকে চোখের পলকে তীব্র এক ভূমিকম্পের বিধ্বস্ত করে দিল। নরম কণ্ঠে বলল, কে বলেছে আমি তোমায় পছন্দ করি না? সবাই বলতো। আমি জানি। কথাটা বলে থামলো মিষ্টি। ভীত হাতে নাদিমের বাহুতে হাত রাখলো। অপলক চোখে তাকিয়ে নাদিমের দিকে চেয়ে থেকে বলল, মায়ের চেহারা আমার মনে নেই। তুমি কি মায়ের মতো দেখতে? মাকে খুব মনে পড়ে আমার। মামা বলেছিল আমি নাকি মাকে মেরে ফেলেছি, আমার জন্যই মরে গিয়েছে মা। মামার কথা কি সত্যি ভাইয়া? তুমি যা বলবে আমি বিশ্বাস করব। মামার কথা আমার বিশ্বাস হয় না। মামা আমার সাথে ... এটুকু বলে থেমে গেল মিষ্টি। মাথা নিচু করে বসে রইল চুপচাপ। গাল বেয়ে গড়িয়ে পড়ল টপাটপ বৃষ্টি। তার ছোট্ট আদুরে মুখ দেখে মনে হলো অভিমানী এক কিশোরীর গাল ফুলিয়ে একের পর এক নালিশ করছে। জীবন সম্পর্কে হাজারো নালিশ ভাইয়ের জন্য জমা রেখেছিল সে। ভাইয়ের প্রতি তার অগাধ ভরসা। ভাইরা সব পারে।
নাদিমের চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা অশ্রুবিন্দু। এই প্রথম মিষ্টি নামক মেয়েটির জন্য বড় মায়া হলো তার। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, মামা মিথ্যে বলেছে, ওনার কথা বিশ্বাস করো না। মা তোমাকে ভালোবাসতো, আমায় বলেছে। মিষ্টি মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তুমিও আমায় ভালোবাসো? নাদিম এক পলক মিষ্টির দিকে তাকালো, চোখ নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ বাসি। আব্বুও বলেছিল যে তুমি আমায় ভালোবাসো। মামা মিথ্যা বলেছে। নাদিম সন্দিহান চোখে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আব্বু? এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 44। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।